গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও, পর্ব 11 এবং এটি শেষ পর্ব। বাবা বললেন, মাথার উপর গাছের ডাল ভেঙে পড়বে, যেও না অপলা। খালামণি বলল, আমার উপর গাছের ডাল ভেঙে পড়লে কারো কোনো ক্ষতি হবে না। বলেই সে নেমে গেল উঠানে। কিছুক্ষণের মধ্যে ফুলিয়েও গেল। তারা ছুটোছুটি করে আম এনে ঝুড়ি ভর্তি করছে। কি সুন্দর লাগছে দেখতে। বাবা বললেন, টগর, তোমার যেতে ইচ্ছে করছে? হুম, আমার মনে হয় এরকম ক্ষেত্রে যাওয়াই উচিত। ভয়কে প্রশ্রয় দেওয়া ঠিক না। তাছাড়া কালবৈশাখীর ঝড়ে বাচ্চাদের ওপর কখনো ডাল ভেঙে পড়ে না, নিয়ম নেই। কার নিয়ম? প্রকৃতির নিয়ম। বাবা খুব হাসতে লাগলেন। বড়দের সব কথা সবসময় বোঝা যায় না। টগর অবশ্য খুব বুঝতে চেষ্টা করে। বড়দের কথা শুনতে তার খুব ভালো লাগে। রোজ রাতে তারা সবাই বারান্দায় বসে অনেকক্ষণ গল্প করে। ঘুমে চোখ জড়িয়ে আসে, তবু সে জেগে থাকতে চেষ্টা করে। কত রকম কথা বলে বাবার খালামণি। বেশিরভাগ কথারই সে অর্থ বুঝতে পারে না, তবু শুনতে ভালো লাগে। অপলা, টগরকে আমার বিছানায় শুয়ে দেবার কোনো দরকার নেই। তুমি একা একা ভয় পাবে। ও থাকুক তোমার সঙ্গে। আমার এত ভয়টাই নেই। বলো কি, এ বাড়িতে কিন্তু ভূত আছে। সাদা চাদর গায়ে দিয়ে অশরীরীকে একজন বারান্দায় হাঁটাহাঁটি করে। ফলির মা তোমাকে সে গল্প বলেনি? বলেছে। ভূত বিশ্বাস করো না? করব না কেন? করি। সে কি, আমার তো ধারণা ছিল ডাক্তাররা ভূত বিশ্বাস করে না। কোনো কোনো ডাক্তার আবার করেও। তাছাড়া আমি তো এখনো ডাক্তার হইনি। ডাক্তাররা যদি ভূতে বিশ্বাস করে, তাহলে আমরা সাধারণ মানুষেরা যাব কোথায়? আপনি বুঝি সাধারণ মানুষ? তোমার কি ধারণা আমি অসাধারণ? লেখকরা সাধারণ মানুষ না। আমি লেখক তোমাকে কে বলল? এক সময় ছিলাম, এখন না। ওই সব পূর্বজন্মের কথা এখন আর মনে করতে চায় না। আপনাকে আবার লেখালেখি শুরু করতে হবে। আর হবে না। হতেই হবে। আপনাকে দিয়ে নতুন একটা লেখা শুরু করিয়ে তারপর যাব। তার আগে যাব না। আর যদি শুরু করতে না পারি, তাহলে কি থেকে যাবে? হ্যাঁ। টগর লক্ষ্য করল, হ্যাঁ বলার পরপরই খালামণি খুব গম্ভীর হয়ে পড়ল। তারপর হঠাৎ উঠে চলে গেল। বড়দের কথাবার্তার মতো তাদের আচার আচরণও দুর্বোধ্য। খালামণি যেভাবে উঠে চলে গেছে, তাতে মনে হয় সে খুব রাগ করেছে। কেন সে শুধু শুধু রাগ করবে? বাবা কি রাগ করার মতো কিছু বলেছে? কিছুই বলেনি। রাতে ঘুমোবার সময় টগর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, খালামণি, তুমি বাবার উপর রাগ করেছ? অপলা অবাক হয়ে বলল, রাগ করব কেন? আমি কারোর সঙ্গে রাগ টাগ করতে পারি না। বাবাও কারোর সঙ্গে রাগ করে না। উনি মহাপুরুষ কি না, তাই। মহাপুরুষ কি খালামণি? জানি না কি। ঘুমো, নাকি বাবার সঙ্গে ঘুমোতে ইচ্ছে করছে? তোমার সঙ্গেই ঘুমোতে ইচ্ছে করছে। টগর অপলার গলা জড়িয়ে ধরলে। অপলা বিরক্ত স্বরে বলল, গরমের মধ্যে এরকম জাপটে ধরে আছিস কেন? একটু দূরে যা। টগর সরে গেল। রাগ রাগ করলি নাকি টগর? না। তুই তোর বাবার মতো হবি বড় হলে। কারো জন্যই কোনো টান থাকবে না। পাথরের মতো মানুষ। বাবা পাথরের মতো? হ্যাঁ, শক্ত পাথর। আর মা কিসের মতো? সেও পাথরের মতো। তোমাদের সবাই পাথর। অবলা খুব হাসতে লাগল। টগর অবাক হয়ে লক্ষ্য করল,
হাসতে হাসতে খালামণির চোখে পানি এসে গেছে। সে শাড়ির আঁচলে চোখ মুছছে আর হাসছে। হাসির ধমকায় খাট কাঁপছে। ওভার থেকে বাবা এসে বললেন, কি হচ্ছে এখানেই? টগর বলল, খালামণি শুধু হাসছে। শুধু শুধু এরকম করে কেউ হাসে? অপলা গম্ভীর হয়ে বলল, আমি হাসি, কোনো কারণ ছাড়াই হাসি এবং কাঁদি। আপনি ঘুমোতে যান। ইচ্ছে করলে আপনি আপনার পুত্রকেও নিতে পারেন। বসি কিছুক্ষণ তোমার কাছে, হাসির গল্পটি বলো। আমারও হাসতে ইচ্ছে করছে। আমার আর করছে না, ঘুম পাচ্ছে। বাবা উঠে চলে গেলেন। টগর অনেক রাত পর্যন্ত জেগে রইল। তার কেবলই মনে হতে লাগলো খালামণি এখানে এসে বদলে গেছে। তার ধারণা বাবাও সেটি জানে এবং তিনিও তার মতোই জেগে জেগে খালামণির ব্যাপারটা ভাবে। তাকে একদিন জিজ্ঞাসা করতে ইচ্ছে করে কেন খালামণি এরকম করছে। পরশুদিনের আগের দিন বিকেলে খালামণি বলল, আজ নদীর পাড়ে যাব, একটা নৌকা ভাড়া করে খুব ঘুরব। দুলাভাই তৈরি হয়নি, ফ্লাক্সে করে চা নিয়ে যাব, দৃশ্য দেখতে দেখতে চা খাব। বাবা বললেন, নদী তো অনেকখানি দূর, 4-5 মাইল হবে। হলে হবে, আপনি তৈরি হয়ে নিন, খাতা কলম সঙ্গে নিন, হঠাৎ কোনো ভাব এসে গেলে লিখে ফেলবেন। ঝড় বৃষ্টি হতে পারে। হলে হবে। খালামণি ফ্লাক্স ভর্তি করে চা করল, কি একটা খাবার তৈরি করল। তারপর হঠাৎ মত বদলালো। গম্ভীর হয়ে বলল, দুলাভাইকে নিয়ে কোনো কাজ নেই, আমি আর তুই যাব। বাবা কাপড় পরছে তো। পরছে পরুক, কাপড় পরে বসে থাকুক। চল আমরা রওনা দিই, সন্ধ্যার আগে ফিরতে হবে, হাতে সময় কি। টগর মৃদু স্বরে বলল, বাবাকে নিয়ে যাই। অপলা বিরক্ত হয়ে বলল, তুই তাহলে থাক তোর বাবার সঙ্গে, আমি চললাম। অপলা সত্যি সত্যি একা একা রওনা হয়ে গেল। বাবা পেছন থেকে ডাকল, এই এই অপলা, এই। খালামণি ফিরেও তাকাল না। ফ্ল্যাক্স দোলাতে দোলাতে হনহন করে ছুটতে লাগল। বাবা ফুলির আম্মাকে বলে দিলেন সঙ্গে যেতে। তারপর হাসিমুখে টগরকে বললেন, তোর খালার কি হয়েছে রে? জানি না কি হয়েছে। রাগ নাকি? হুম। কার ওপর রাগ? তোমার উপর। আমার উপর রাগ তো তোকে কেন নেয়নি? আমার উপরও রাগ। বলিস কি, পৃথিবীর সবার উপরে সে রাগ করেছে নাকি? হুম। বাবা খুব হাসতে লাগলেন। এত হাসির কি আছে? বড়রা কেন অকারণে হাসে এবং কেন মাঝে মাঝে ছোটদের মতো পৃথিবীর সবার সঙ্গে রাগ করে? এসব প্রশ্নের কোনো উত্তর নেই। হয়তো বড় হলেই উত্তর জানা যাবে, কিংবা কে জানে, হয়তো জানা যাবে না। 3 দিনের জায়গায় 1 সপ্তাহ হয়ে গেল। অপলার ঢাকায় ফিরে যাবার কোনো লক্ষণ নেই। রানু আর্জেন্ট টেলিগ্রাফ পাঠিয়েছে। দুটিতেই লেখা, তাড়াতাড়ি ফিরে এসো। অপলার মধ্যে ফিরে যাবার কোনো লক্ষণ নেই। ওসমান সাহেব বললেন, পড়াশোনা বন্ধ করে এখানে পড়ে আছো, যাওয়া উচিত না? হ্যাঁ, উচিত। কবে যাবে? এখানকার স্কুলের একজন টিচার তোমাদের সঙ্গে যাবে, তাকে বলে রেখেছি। কাল রওনা দিলে কেমন হয়? আপনি যাচ্ছেন না? আমি আরো কয়েকদিন থাকব। তাহলে আমিও থাকব। টগরকে কারো সঙ্গে পাঠিয়ে দিই। ঠিক বলছো তুমি। ঠিকই বলছি। এক রাত্রে ঘুম ভেঙে টগর দেখল খালামণি কাঁদছে। সে ফিসফিস করে বলল, কি হয়েছে তোমার? অপলা ধরা গলায় বলল, জানি না কি হয়েছে। অনেক রাত্রে ওসমান সাহেব জেগে উঠলেন। ঘুম ভাঙলেই সময় জানতে ইচ্ছে করে। এ বাড়িতে কোনো ঘড়ি ছিল না, এখন ঘড়ি আছে। অপলা ছোট্ট লেডিস ঘড়ি। তাকে ডেকে কি জিজ্ঞাসা করবেন কটা বাজে, নাকি বারান্দায়
দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সময় আঁচ করবার চেষ্টা করবেন। শেষ রাত হলে দক্ষিণ আকাশে দেখা যাবে বৃষ্টির নক্ষত্রগুলি, যার উজ্জ্বলতম নক্ষত্রটির নাম জ্যোৎস্না। বৃশ্চিকের কাছেই থাকবে ধনু নক্ষত্রমালা, যার ঠিক উপরে মঙ্গল গ্রহ। এদের অবস্থান দেখে সময় বলে দেওয়া খুব অসম্ভব নয়। ওসমান সাহেব বারান্দায় এসে দাঁড়ালেন। পরিষ্কার ঝকঝকে আকাশ, মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। মঙ্গল গ্রহের কাছাকাছি উজ্জ্বল একটি তারা। এর নাম কি? শনি। কিন্তু এত কাছাকাছি কি শনির থাকার কথা? আকাশ সম্পর্কে একসময় প্রচুর পড়াশোনা করেছিলেন। গ্রহ নক্ষত্র দেখা মাত্র চিনতে পারতেন। এখন সব এলোমেলো হয়ে যাচ্ছে। মঙ্গল গ্রহের পাশের গ্রহটির উজ্জ্বল বস্তুটি কি? তিনি শোবার ঘরে ফিরে এলেন। তৃষ্ণা বোধহয় হচ্ছে। টেবিলে পানির গ্লাস ও জগ। পরপর 2 গ্লাস পানি খেলেন, কিন্তু তৃষ্ণা কমল না। বুক শুকিয়ে ঝাঝা করছে। ঘুমনের চেষ্টা করা অর্থহীন। ঘুম আসবে না। তিনি একটি দুঃস্বপ্ন দেখে যাচ্ছেন। দুঃস্বপ্নের রেশ যতক্ষণ পুরোপুরি না কাটবে ততক্ষণ ঘুমানো যাবে না। ওসমান সাহেব ভ্রু কুঁচকে ভাবলেন, একে দুঃস্বপ্ন ভাবাটা কি ঠিক হচ্ছে? একজন প্রিয় এবং পরিচিত কাউকে স্বপ্নে দেখাটা দুঃস্বপ্ন হতে পারে না। স্বপ্নে দেখেছেন মিলিকে। স্বপ্নের চেহারাগুলি কখনো খুব স্পষ্ট হয়নি। মিলিকে মাঝে মাঝে মনে হচ্ছিল ফুলি মেয়েটির মতো। হাত পা নাড়ার ভঙ্গি অনেকটা অপলার মতো। মিলি যেন খুব ক্লান্ত। এসেছে অনেক দূরের কোনো জায়গা থেকে। অল্পক্ষণ থেকেই তাকে চলে যেতে হবে। সে বলল, ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছ? আমি মিলি। হুম, চিনতে পারছি। আমি মরে গেছি, তুমি জানো তো? বিষ খেয়েছিলাম। না, বিষ টিষ খাসনি, চিকিৎসা হচ্ছে তো। তুমি জানো না, এক গাদা ঘুমের বড়ি খেয়ে ফেললাম। তাই নাকি? হুম। এখন কেমন আছিস? বেশি ভালো না। সারাদিন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটি করতে হয়। বেশিক্ষণ এক জায়গায় থাকা যায় না। তাই নাকি? জানতাম না তো। সুখে আছিস না কষ্টে আছিস? সুখেও না কষ্টেও না। এখানে সব অন্যরকম। তোমাকে বুঝাতে পারবো না। আত্মাটা আমাদের সঙ্গে থাকে না। বলিস কি? কোথায় থাকে? তাও জানি না। সারাক্ষণ এমন ছুটোছুটি কি জন্য? আত্মা খুঁজে বেড়াই। আশ্চর্য তো। তোমার এখানে খাবার কিছু আছে? খুব খিদে পেয়েছে। তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে খাবার দাবার খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তার মনে হলো এটা স্বপ্ন। মিলি করুণ মুখে তার সামনে বসে আছে। এটা একটা স্বপ্ন দৃশ্য। কাজেই ব্যস্ত হয়ে খাবার খোঁজা অর্থহীন। অথচ মিলি এমন করুণ ভঙ্গিতে বসে আছে যে খাবার না খুঁজেও পারা যায় না। তিনি খানিকটা গম ছাড়া কিছুই পেলেন না। মিলি কিন্তু তার রোগা হাত বাড়িয়ে মুঠো মুঠো গম নিয়ে মুখে পুরছে, কচকচ করে চিবাচ্ছে। ওসমান সাহেব জেগে উঠলেন। এ জাতীয় একটা স্বপ্ন দেখার কোনো মানে হয় না। কিন্তু অর্থহীন কিছুই তো ঘটে না পৃথিবীতে। এরকম একটা স্বপ্ন দেখার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওসমান সাহেব সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। মঙ্গল গ্রহ আরো উজ্জ্বল দেখাচ্ছে। আকাশে অসম্ভব পরিষ্কার। মিল্কওয়ে গ্যালাক্সি এত পরিষ্কারভাবে এর আগে তিনি দেখেননি। এর ছায়াপথ ধরেই মৃত মানুষেরা পৃথিবীতে নেমে আসে। কোথায় যেন পড়েছিলেন? বিভূতিভূষণের দেবযানে না অন্য কোথাও? তিনি সিগারেট টানতে টানতে স্বপ্নটার কথা ভাবতে লাগলেন। এর একটা লৌকিক ব্যাখ্যা বের করা উচিত, নয়তো স্বপ্নের রেশ কাটবে না। তাকে বাকি রাতটা জেগে কাটাতে হবে। কারণ স্বপ্ন দেখে তিনি ভয় পেয়েছেন। প্রচণ্ড তৃষ্ণাবোধ হয়েছে। জেগে উঠে দেখছেন বালিশ ঘামে ভিজে গেছে। অথচ ভয়ের কিছুই ছিল না স্বপ্নে।
অস্বাভাবিকতা যা আছে তা সব স্বপ্নেই থাকে। তিনি শোবার ঘর থেকে ইজি চেয়ার টেনে আনলেন বারান্দা। শীতল হাওয়া দিচ্ছে, বসে থাকতে ইচ্ছে করছে। এরা রোজ ইজি চেয়ারটা বারান্দা থেকে টেনে শোবার ঘরে নিয়ে যায় কেন? ইজি চেয়ারটা ফিট করতে কষ্ট হচ্ছে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। খটখট শব্দ হচ্ছে। টগর বা অপলা জেগে উঠতে পারে। তিনি কাউকে জাগাতে চান না। একসময় দুঃস্বপ্ন দেখলেই রানুকে ডেকে তুলতেন। রানু খুব বিরক্ত হতো। মুখ ঝাঁকিয়ে বলতো, তুমি একজন বয়স্ক মানুষ না? ভয়ে অস্থির কেন হয়ে যাচ্ছ? চোখে মুখে পানি দিয়ে ঘুমিয়ে পড়ো। স্বপ্নটা কেন দেখলাম সেটা তোমাকে বলি। বলার দরকার কি? তুমি না শুনলে বাকি রাতটা আমার ঘুম হবে না। এমন অদ্ভুত স্বভাব কেন তোমার? রানু ঘুম চোখে বসে থাকত। ঘন ঘন হাই তুলত এবং তিনি অনেক সময় নিয়ে স্বপ্ন দেখার কারণ ব্যাখ্যা করতে শুরু করতেন। একসময় ব্যাখ্যা শেষ হতো। তিনি হৃষ্ট গলায় বলতেন, যুক্তিগুলি তোমার পছন্দ হয়েছে তো? আমার পছন্দ অপছন্দ দিয়ে তো কিছু না। তোমার পছন্দ হলে হলো। তোমার কথা শেষ হয়েছে? হুম। তাহলে ঘুমোতে আসো নাকি তোমার জন্য বাতি জ্বালিয়ে রাখতে হবে? না, বাতি জ্বালিয়ে রাখবার কোনো দরকার নেই। তিনি রানুকে জড়িয়ে ধরে ঘুমোতে যেতেন। রানু যদি বলতো, গরমের সময় এত ঘেঁষাঘেঁষি করে শুতে ভালো লাগছে না, তিনি মৃদুস্বরে বলতেন, ভয়টা পুরোপুরি কাটেনি রানু। ওসমান সাহেব ইজি চেয়ারে বসে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই অপলা শোবার ঘর থেকে চেঁচালো, কে? কে? অপলা নিশ্চয়ই তার নিঃশ্বাসের শব্দ পায়নি, ঘুমের ঘরেই চেঁচিয়েছে। কোনো সারা শব্দ না পেলে চুপ করে যাবে। কিন্তু অপলা আবার বলল, কে? কে? আমি। ঘুমাও অপলা। আপনি বারান্দায় কি করছেন? অপলা দরজা খুলে বেরিয়ে এলো। বিড়বিড় করে বলল, যা ভয় পেয়েছি। অনেকক্ষণ ধরে আমি জেগে আছি। শুনলাম ঘরে কি সব যেন টানাটানি করা হচ্ছে। তারপর দরজা খোলা হচ্ছে। আমি ভাবলাম চোর। ওসমান সাহেব বললেন, কটা বাজে অপলা? অপলা অনেকক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাকিয়ে রইল। সময় বলতে পারল না। অন্ধকারের ডায়াল দেখা যাচ্ছে না। বাতি না জ্বালিয়ে বলা যাবে না। আপনার কাছে দিশলাই আছে? তিনি দিয়াশালাই জ্বালালেন। ৩:১০। অথচ মনে হচ্ছে ভোর। অপলা বলল, আপনি এত রাতে বারান্দায় বসে আছেন? একটা দুঃস্বপ্ন দেখেছি। তারপর আর ঘুম আসছে না। কি দুঃস্বপ্ন? তিনি আগ্রহ করে স্বপ্নের কথা বললেন। অপলা মৃদু স্বরে বলল, খুব অদ্ভুত স্বপ্নটা। তিনি বললেন, না, অদ্ভুত না। এরকম স্বপ্ন কেন দেখেছি তা সহজেই ব্যাখ্যা করা যায়। অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, দ্য ভেইল। সেখানে কিছু মানুষের কথা লেখা হয়েছে যাদের আত্মা ঈশ্বর জমা করে রেখেছে। তারা ব্যাকুল হয়ে স্বর্গের মধ্যে তাদের আত্মা খুঁজছে। গল্পটা খুব দাগ কেটেছিল। এই গল্পটি স্বপ্নে একটু অন্যভাবে এসেছে। মিলিয়াপা বসে গম খাচ্ছেন, এটা দেখলেন কেন? ও খুব দুঃখী মেয়ে, অভাবী মেয়ে। ওর দুঃখটা স্বপ্নে এই ভঙ্গিতে এসেছে। ওর প্রতি আমার খুব মমতা। উনি কি এমন আছেন? জানি না। জানবার চেষ্টাও বোধহয় করেননি। তিনি জবাব দিলেন না। অপলা হাই তুলে বলল, শীত শীত লাগছে। আপনার লাগছে না? লাগছে। কাছেই কোথাও শিলাবৃষ্টি হয়েছে। শীত লাগছে সেই কারণে। আপনি পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন নাকি? না, জানি না। তবে জবাব পেতে চেষ্টা কর। অনেকেই সেটা করে না।
চৈত্র মাসের রাতে হঠাৎ বাতাস এত ঠান্ডা হবে কেন এই নিয়ে ভাবছিলাম। ওসমান সাহেব হাসলেন। অপলা হাসল না। কেন জানি সে হঠাৎ গম্ভীর হয়ে রইল। ঘুমাতে যাও অপলা। আপনি ঘুমাবেন না? না, আমি আরো খানিকক্ষণ বসে থাকব। বসে বসে জটিল সব প্রশ্নের উত্তর ভাববেন? তা বলতে পারো। তিনি সিগারেট ধরালেন। অপলা মৃদু স্বরে বলল, আপনাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি আপনি জবাব দিতে পারেন কিনা। কি প্রশ্ন? আমি এখানে এসেছিলাম দুদিন থাকবো ভেবে, কিন্তু আজ নিয়ে ৮ দিন হলো এখানে আছি। ভেবে ভেবে বলুন তো কেন আছি? দয়া করে সত্যি কথাটা বলবে। আমি জানি না অপলা। আপনি জানেন? খুব ভালোই জানেন। ঘুমোতে যাও অপলা। না, আমি ঘুমোতে যাব না। আপনাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। ওসমান সাহেব লক্ষ্য করলেন অপলা কাঁদতে শুরু করেছে। নিঃশব্দ কান্না নয়, শব্দ করে শিশুদের মতো কান্না। এসো অপলা, ঘরে যাই। অপলা ফোপাতে ফোপাতে বলল, আমি কাল ভোরে চলে যাব। যাবার আগে জানতে চাই, আপনি জানেন কিনা আমি কেন এখানে এতদিন থাকলাম? আমি জানি। জানব না কেন? আমি যথেষ্ট বুদ্ধিমান। বুদ্ধিমান, কিন্তু হৃদয় বলে তো আপনার কিছু নেই। আপা ঠিকই বলেন। ঘুমোতে যাও অপলা। আমি যাব না, আপনি যান। আরাম করে ঘুমান। আমি এখানে বসে থাকব। এ বাড়িতে কিন্তু ভূত আছে। কেন বাজে কথা বলছেন? কেন আপনি আমাকে একটা ছোট্ট খুকি মনে করেন? ছোট্ট খুকি মনে করি না। টগর জেগে উঠেছে। সে ভয় পাওয়া গলায় ডাকল, খালামণি। অপলা ভেতরে চলে গেল। ওসমান সাহেব লক্ষ্য করলেন অপলা বেশ সহজ ভঙ্গিতেই টগরকে বাথরুম করাতে নিয়ে গেল। ছোটখাটো কথাবার্তাও বলতে লাগল, যেন একটু আগে কিছুই হয়নি। তিনি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন। তার কেন জানি মনে হতে লাগল টগরকে ঘুম পাড়িয়ে অপলা আবার আসবে এ ঘরে। তিনি তার জন্য অপেক্ষা করতে লাগলেন। অপলা এলো না। ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ভোর ৯টায়। ৮টা থেকেই মতিউর বলছে, কোনো রকম পাগলামি করবে না। যা জিজ্ঞাসা করবে জবাব দিবে। ফ্রিলি কথা বলবে। বানিয়ে বানিয়ে কিছু বলবে না। সবচেয়ে বড় কথা, পাগলামি করবে না। মিলি করুণ স্বরে বলল, আমি পাগল মানুষ, কিছু পাগলামি তো করবই। সেটা উনি চিকিৎসা করে ভালো করবেন, সেই জন্যেই এত দূর আসা। মতিউর গম্ভীর হয়ে গেল। মিলি বলল, জায়গাটা আমার পছন্দ হয়েছে। কেমন বিদেশ বিদেশ ভাব। এটা বিদেশ। বিদেশ বিদেশ ভাব থাকবে না। তোমার কি ধারণা এটা ঢাকা? সকালবেলা ঘুম থেকে উঠে আমার কেন জানি মনে হচ্ছিল এটা ঢাকা। আমি লবিতে গিয়ে ভাইয়া নাম্বারে একটা টেলিফোন করলাম। রিং হচ্ছে, কেউ ধরছে না। তখন রিসিপশনের মেয়েটা হিন্দিতে বলল, আপনি কোন নাম্বার চান? মতিউর বিরক্ত হয়ে বলল, কেন মিথ্যে কথা বলছো? তুমি ঘরেই ছিলে, কোথাও যাওনি। মিলি হেসে ফেলল। হাসছ কেন? মিথ্যা কথাটা কেমন করে ধরা পড়ে গেল তাই হাসছি। মজা লাগছে খুব। মিলি সাজগোজ করতে শুরু করলো। ফুলদানিতে হোটেল থেকে ফুল দিয়ে গেছে। সেই ফুল সে খোঁপায় গুছতে গুছতে বলল, সুন্দর হয়ে যাওয়া দরকার। নয়তো ডাক্তার ভাববেন বাংলাদেশের মেয়েগুলি দেখতে পচা, তাই না? মতিউর জবাব দিল না, রাগী চোখে তাকিয়ে রইল। ডাক্তার দেব শর্মা বিশাল ব্যক্তি। বিশাল ব্যক্তিদের সাধারণত কোমল একটি মুখ থাকে। এনার তাও নেই। প্রখণ্ডা একটা গোফের আড়ালে সব কোমলতা ঢাকা পড়েছে।
চশমার কাচ এত মোটা যে চোখ দেখা যায় না। মিলি সহজভাবে বলল, কেমন আছেন ডাক্তার সাহেব? ডাক্তার দেব শর্মা বলেছিল আপনি বাঙালি। না, আপনাকে দেখে আমার বিশ্বাস হয়নি। এখন কথা শুনে বিশ্বাস হচ্ছে। চট করে কোনো কিছু বিশ্বাস করা ঠিক না। অনেক বিদেশিরা চমৎকার বাংলা বলে। তাছাড়া আমি নিজেও কিন্তু পুরোপুরি বাঙালি না। আমার মা ইউপির মেয়ে। মিলে হাসতে হাসতে বলল, আমি যা শুনি সব বিশ্বাস করে ফেলি। পাগল মানুষ তো। পাগল নাকি আপনি? হ্যাঁ, আমি এই জন্যই তো আপনার কাছে চিকিৎসার জন্য এসেছি। আপনি আমাকে ভালো করে দিন। আপনি পাগল কবে থেকে হয়েছেন? খুব ছোটবেলা থেকে। সময়টা বলুন। খুব ছোট মানে কত ছোট? ক্লাস 6 থেকে। বুঝলেন কি করে? তা বলতে পারব না। আমরা ২ ভাই-বোন ছিলাম পাগল। আমার বড় ভাইকে আপনি চিনবেন না। খুব নামকরা লেখক। আপনারা তো আর আমাদের লেখকদের বই পড়েন না, কাজেই তার নাম জানবেন না। আমাদের দেশে সবাই তাকে চেনে। তাই নাকি? জি, আমাকে নিয়েও একটা বই লিখেছেন। নাম চৈত্রের দুপুর। এটা পড়ে কাঁদতে কাঁদতে আপনার চোখে ঘা হয়ে যাবে। ডাক্তার দেব শর্মা হেসে ফেললেন। মিলি আহত স্বরে বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? হ্যাঁ, করছি। তাহলে হাসছেন কেন? বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে হাসির কোনো সম্পর্ক নেই। আপনি এত সুন্দর করে কথা বলছেন যে শুনে আমার হাসি আসছে। ভালো কথা, চৈত্রের দুপুর বইটি আমি পড়তে চাই। আপনার সম্পর্কে জানবার জন্য। চোখে ঘা করবার জন্য নয়। চা দিতে বলি? বলুন। ডাক্তার চা দিতে বললেন। ছোটখাটো ব্যাপার নিয়ে কথা বলতে লাগলেন। মিলির ভদ্রলোককে বেশ লাগল। মিলি, বলুন, আপনার কি সমস্যা বলুন তো? আমার তো কোনো সমস্যা নেই। আমার ভাইয়ের অনেক রকম সমস্যা। বলুন, তার সমস্যার কথাই বলুন। ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার ভাই এবং ভাবি আলাদা থাকে। ছাড়াছাড়ি কেন হলো? ভাইয়ার একটা দোষ হচ্ছে সে সবসময় সত্যি কথা বলবে। এই জন্যই ছাড়াছাড়ি হয়েছে। সত্যি কথা বলার এত সমস্যা তা তো জানতাম না। সমস্যা তো হবেই। রানু ভাবি একদিন জিজ্ঞেস করল, আচ্ছা, তোমার উপন্যাসে মনিকার নাম আছে। মনিকার প্রতি তোমার কোনো দুর্বলতা আছে? ভাইয়া সঙ্গে সঙ্গে বলল, আছে, অনেকখানি আছে। একজন মানুষের অনেকের প্রতি দুর্বলতা থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। মনিকাকে? মনিকা হচ্ছে একটা খুব বাজে ধরনের মেয়ে। খুব সুন্দর বুঝি? জানি না, আমার সঙ্গে কখনো দেখা হয়নি। তাহলে কি করে বললেন বাজে ধরনের মেয়ে? মিলে হাসতে হাসতে বলল, আপনি ঠিক ভাইয়ার মতো তর্ক করেন। আপনার ভাই খুব তর্ক করতে পারে নাকি? হুম, খুব পারে। কেউ তাকে তর্কে হারাতে পারবে না। ভাইয়াকে খুব পছন্দ করেন? হ্যাঁ, খুব পছন্দ। হ্যাঁ, হ্যাঁ, খুব। সবচেয়ে অপছন্দ করেন কাকে? কাউকে না। আপনার স্বামীর কোন ব্যাপারটা আপনার সবচেয়ে খারাপ লাগে? মিলি চুপ করে রইল। দেব শর্মা হাসতে হাসতে বলল, প্রতিটি মানুষেরই কিছু কিছু খারাপ দিক আছে। আপনার স্বামীরও আছে। আছে না? হুম, আছে। সেই সম্পর্কে বলুন। সে সম্পর্কে আমি বলতে পারব না। আমি কাউকে বলি না, আপনাকেও বলব না। আপনি ডাক্তার হন আর যাই হন। ডাক্তার দেব শর্মা হাসিখুশি মেয়েটির গম্ভীর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি মেয়েটির সমস্যা ঠিক ধরতে পারছেন না। হোটেলে ফিরে মিলে অনেকক্ষণ ঘুমল। ঘুম ভাঙল বিকেলে। মতিউর বেরোচ্ছে। মিলি বলল, আমি একা একা হোটেলে থাকব?
হুম, বিশ্রাম করো। বিশ্রাম লাগবে না। আমিও যাব তোমার সাথে। তোমার যেতে হবে না। তুমি থাকো। একা, একা আমার ভয় লাগবে না? ভয় কি আছে লোকজন? মিলি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। হোটেলের লবিতে দাঁড়িয়ে অনেকক্ষণ লোক চলাচল দেখল। তারপর রুমে ফিরে দীর্ঘ একটা চিঠি লিখল রানুকে। চিঠি শেষ হবার পর বালিশে মাথা রেখে অনেকক্ষণ কাঁদল। সন্ধ্যা হয়ে আসছে। তার কেমন যেন ভয় ভয় লাগছে। সে নেমে গেল নিচে। লবি ফাঁকা ফাঁকা। রিসিপশনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। দিনের বেলায় একটা মেয়ে থাকে, গুজরাটি মেয়ে। তার সঙ্গে বেশ খাতির হয়েছে মিলির। মেয়েটি মাথা নেড়ে নেড়ে সুন্দর গল্প করে, ইংরেজি কথাবার্তা। মিলি তার বেশিরভাগই বুঝতে পারে না, তবু মাথা নাড়ে, যেন সব বুঝতে পারছে। ওই মেয়েটি থাকলে বেশ হতো, গল্প করা যেত। মিলি আবার উপরে উঠে এলো। ঘর অন্ধকার। ঢুকতেই ভয় ভয় লাগছে। সুইচ টিপলেই বাতি জ্বলবে, কিন্তু বাতি জ্বালাতে ইচ্ছে করছে না। মিলি খাটে বসে রইল চুপচাপ। ঘর অন্ধকার থাকলেই তার বাচ্চাটির কথা মনে পড়ে। এখন যেমন মনে হচ্ছে যেন সে খাটে ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙল। দুবার সে ডাকল মা মা বলে। তারপর উঠে বসল। একা একা খাট থেকে নামতে গিয়ে নিচে পড়ে গেল। চিৎকার সরে সে কাঁদছে, কিন্তু কেউ শুনতে পারছে না। কারণ এখন সবাই একতলার ঘরে বসে ভিসিআর দেখছে। ভিসিআরে খুব একটা ধুমধারাক্কা ছবি হচ্ছে। সবাই দেখছে। কেউ তার কান্না শুনতে পাচ্ছে না। মিলি ছটফট করতে লাগল। মাঝে মাঝে তার এমন হয়, ইচ্ছা করে কৌটা ফুলে ঘুমের ওষুধগুলি বের করতে। না, সে খাবে না, শুধু দেখবে, তাকিয়ে তাকিয়ে দেখবে। বোতলটার দিকে তাকিয়ে থাকতেও কেমন জানি ভালো লাগে। মিলি সুটকেস খুলল। দরজার কাছে শব্দ হবে। মতিউর ফিরে এসেছে নাকি? মিলি উৎকর্ণ হয়ে রইল। না, মতিউর না। মিলি বোতল বের করল। সব মিলিয়ে 56টি ট্যাবলেট আছে। একটিও বেশি না, আবার কমও না। গুনে রাখা ট্যাবলেট। এখন সে আবার গুনবে। গুনতে গুনতে সে কাঁদবে, নিজের কথা ভেবে কাঁদবে, তার মেয়েটির কথা ভেবে কাঁদবে, রানু ভাবি এবং ভাইয়ার কথা ভেবে কাঁদবে। তারপর আবার বোতলটি লুকিয়ে রাখবে সুটকেসে। মতিউরের ফিরতে অনেক দেরি হলো। সে পথ হারিয়ে ফেলেছিল। অচেনা শহরে একা একা অনেকক্ষণ ঘুরতে হয়েছে। সে এসে দেখল মিলির দরজা খোলা রেখে ঘুমাচ্ছে। কি সব কাণ্ড মিলিটার! অচেনা অজানা একটা হোটেলে দরজা খোলা রেখে কেউ ঘুমায়? অন্য কিছু না হোক, জিনিসপত্র তো নিয়ে যেতে পারত। একটা সুটকেস হাতে কেউ নিচে নেমে গেলে কে ধরতে পারত? রাত 11টায় মতিউর প্রথম বুঝতে পারল মিলি এক গাদা ঘুমের ওষুধ খেয়েছে। মতিউরের কিছু করার ছিল না, কারোরই কিছু করার ছিল না। তবু হোটেলের লোকজন প্রচুর ছোটাছুটি করল। হাসপাতালের ডাক্তাররা রাত 3টা পর্যন্ত চেষ্টা করলেন। কিছুই কাজে লাগল না। রাত 3টায় মিলি ঘোলা চোখে চারদিকে তাকাল। হাত বাড়িয়ে কাউকে খুঁজতে চেষ্টা করল। বিড়বিড় করে কি যেন বলল। কাকে সে খুঁজল, কি সে বলল, তা কেউ জানল না, কেউ জানবেও না। প্রিয় রানু ভাবি, এর আগে তোমাকে 2টি চিঠি দিয়েছি। শুধু তোমাকে না, যাদের চিনতাম সবাইকেই দিয়েছি। একটা কলকাতা থেকে, একটা এখান থেকে। কেউ জবাব দেয়নি। কি করে দেবে? আমি তো কোনো ঠিকানা দেইনি। এখন বাজছে 5:30। চারদিক অন্ধকার। আমি ঘরে এখনো বাতি জ্বালাইনি। অন্ধকারে লিখছি। অন্ধকারে চিঠি লিখতে বেশ লাগে, তাই না ভাবি? আজ সকালে ডাক্তার দেব শর্মার কাছে গিয়েছিলাম। বিশাল পর্বতের মতো এক ভদ্রলোক, রাগী রাগী চেহারা। ভদ্রলোককে দেখে প্রথমে যা ভয় পেয়েছিলাম, পরে দেখি ভয়ের কিছু নেই। বেশ হাসি খুশি মানুষ। চা খাওয়ালেন। মজার ব্যাপার কি জানো ভাবি? চায়ের সঙ্গে বিস্কিট ছিল।
ভদ্রলোক চায়ে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলেন। এত বড় একজন ডাক্তার এরকমভাবে বিস্কিট খায়? আমার যা হাসি লাগছিল! একটা বিস্কিট ভেঙে চায়ের কাপে পড়ে গেল। তিনি আবার একটা চামচ দিয়ে সেই বিস্কিট তুলতে গিয়ে নিজের সাথে ফেলে দিলেন। একটু হলে আমি হেসেই ফেলতাম। ভাগ্যিস হাসি চেপে রাখতে পেরেছি। না পারলেও কি একটা লজ্জার কাণ্ড হতো দেখি। ভাবি আমি এখন আমার রুমে একা। ও বেড়াতে গেছে, আমাকে সঙ্গে নেয়নি। পাগল মানুষকে নিয়ে কোনো ঝামেলা হয় সেই ভাবে। আমারও যেতে ইচ্ছে করছিল না। শহরটা যা নোংরা, তবে হোটেলটা খুব সুন্দর। সিনেমায় যেরকম হোটেল থাকে সেরকম। রিসিপশনে একটা মেয়ে থাকে, ওর নামটা এখন ঠিক মনে পড়ছে না। এই মেয়েটা ভালো। আমার মতো বকবক করে, তবে মেয়েটার একটা খুব বাজে স্বভাব আছে। সেটা চিঠিতে লেখা যাবে না। যখন তোমার সঙ্গে দেখা হবে তখন বলব। আমার বলতে মনে না থাকলে তুমি মনে করিয়ে দিয়ে। পরশু রাতে তোমাকে স্বপ্নে দেখেছি। সাদা উইলিশ শিফনটা পরে তুমি কোথায় যেন যাচ্ছ। বিয়ের পর তুমি যেমন সুন্দর ছিলে, তোমাকে ঠিক সেরকম সুন্দর লাগছিল। অবশ্য স্বপ্নে সব মেয়েকেই সুন্দর লাগে, আর পুরুষদের লাগে বিচ্ছিরি। আমি স্বপ্নে যে কটা পুরুষকে দেখেছি তাদের সবাই খুব বিচ্ছিরি। অনেক বাজে বাজে কথা লিখে ফেলেছি, তাই না ভাবি? অবশ্য ভাইয়ার ধারণা আমি খুব সুন্দর চিঠি লিখি। যা মনে আসে তাই লিখে ফেলি বলেই নাকি আমার চিঠিগুলি সুন্দর হয়। ভাইয়া যে কত অদ্ভুত অদ্ভুত কথা বলে! ওমা, তোমার কাছে আমি ভাইয়ার কথা কেন বলছি? আমার চেয়ে তো তুমি তাকে অনেক ভালো জানো। আচ্ছা ভাবি, তোমার কি মনে আছে বিয়ের পর তুমি যখন প্রথম আমাদের বাড়িতে এলে, তখন আমি কেমন রেগে গেলাম তোমার ওপর। কথায় কথায় ঝগড়া করতাম। তবু অবাক হয়ে শুনলাম তুমি একদিন ভাইয়াকে বলছো মিলি বেচারির অনেক সমস্যা। বাবা তো তাকে দেখলেই কেন জানি রেগে যান। এমন সব কথাবার্তা বলেন যে সহ্য করা মুশকিল। আমার এত ভালো লাগলো তোমার কথা শুনে। তারপর তোমার সঙ্গে ভাব হলো। মনে আছে প্রায় তোমাকে বলতাম ভাবি, আজ রাতে তোমার সঙ্গে ঘুমোবো। তুমি বালিশ নিয়ে আমার ঘরে ঘুমোতে আসতে। বেশ কিছুদিন থেকে আমার আবার তোমার সাথে ঘুমোতে ইচ্ছে হল। ভাইয়ার সঙ্গে তোমার যখন মিটমাট হয়ে যাবে, তখন আমি তোমাদের সঙ্গে কিছুদিন থাকব। তোমাকে ঠিক ছোটবেলার মতো বলবো, ভাবি ভয় লাগছে, আজ রাতে তোমার সঙ্গে ঘুমাবো। তখন তুমি যদি বলো, হুম, আমি পাগলকে সঙ্গে নিয়ে ঘুমাবো না, তাহলে কিন্তু ভাবি আমি খুব রাগ করব। পাগলরা রাগ করলে কি অবস্থা হয় তুমি তো জানো না। খুব খারাপ অবস্থা হয়। চিঠি এই পর্যন্ত। রানু চিঠি শেষ করে শীতল চোখে দীর্ঘ সময় তাকিয়ে রইল মতিউরের দিকে। মতিউর শুকনো মুখে একটা সোফায় বসে আছে। অসম্ভব রোগা লাগছে তাকে, যেন খুব বড় একটা অসুখ করেছে। রানু বলল, মিলির ভাইকে খবর দিয়েছেন? ঢাকায় পৌঁছে খবর দিয়েছি, টেলিগ্রাম করেছি। মিলি তাকিয়ে রইল মতিউরের দিকে। মতিউর বলল, ভাবি আমি যাই। রানু কিছু বলল না। মাথা নিচু করে বসে থাকা এই লোকটিকে সে এই মুহূর্তে আর সহ্যই করতে পারছে না। ভাবি আমি তার চিকিৎসার কোনো ত্রুটি করিনি। ত্রুটি করেছ এমন কথা কেউ বলছে না। কারোর বলার দরকার নেই ভাবি। আমার নিজেরই মনে হচ্ছে কোথাও মস্ত বড় একটা গন্ডগোল করেছি। রানুকে অবাক করে দিয়ে মতিউর রহমান হাউমাউ করে চেঁচিয়ে কাঁদতে লাগল। শোকের এমন তীব্র প্রকাশ বহুদিন দেখা হয়নি। এই লোকটিকে সান্ত্বনাসূচক কিছু কথাবার্তা বলা উচিত, কিন্তু বলতে ইচ্ছে করছে না। কাজের মেয়েটি ছুটে এসেছে, অবাক হয়ে দৃশ্যটি দেখছে। রানু বলল, বাসায় যাও মতিউর। মতিউর ভাঙা গলায় বলল, বাসায় গিয়ে আমি কি করব?
বাসায় আমার কে আছে? কি অদ্ভুত কথা, বাসায় কে আছে? রানু বিরস মুখে তাকিয়ে আছে। কানাকাটি চিৎকার কিছুই তার মনে দাগ পাচ্ছে না। সবটাই মনে হচ্ছে বানানো মেকি। লোকটার টাকা পয়সা হয়েছে কিছুদিনের মধ্যেই সে পুতুল পুতুল ধরনের একটা মেয়ে বিয়ে করবে। গয়নায় তার শরীর ঢেকে দিবে। সেই মেয়েটি পরপর কয়েকটা বাচ্চা দিয়ে সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। গালের হাড় বড় হয়ে যাবে, দাঁতগুলো হয়ে যাবে উঁচু। পৃথিবীর প্রতি অপরিসীম বিরক্তি নিয়ে এ মেয়েটি দুপুরবেলা নিউ মার্কেটে শাড়ির প্যাকেট নিয়ে হাঁটবে। কে মনে রাখবে মিলির কথা? কেউ না, তার মেয়েটিও না। সবাই চেষ্টা করবে মিলিকে দ্রুত ভুলে যেতে। ভুলে যাওয়াই ভালো। পাগল মাকে মনে রাখার কোনো দরকার নেই। কেউ কাউকে মনে রাখে না। ঘরে একটু আগে হারিকেন দিয়ে গেছে। বাইরে এখনো আলো আছে, কিন্তু ঘরের ভেতরটা অন্ধকার। ওসমান সাহেব বসে আছেন চেয়ারে। দরজার দিকে পিঠ দিয়ে বসেছেন, যেন বাইরের পৃথিবীর প্রতি তার কোনো আকর্ষণ নেই। তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। আজ তার জীবনে একটা বিশেষ দিন। রানু এসেছে। দুপুরবেলা হঠাৎ দেখলেন একটা ছোট্ট ব্যাগ নিয়ে সে খানিকটা সমুচিত ভঙ্গিতে উঠোনে এসে দাঁড়িয়েছে। মৃদুস্বরে ডাকছে, অপলা, অপলা। অথচ তার ডাকা উচিত ছিল টগরকে। সে টগরকে ডাকল না কেন? এর মানে কি এই যে সে টগরের জন্যে আসেনি? যদি তাই হয়ে থাকে তাহলে আজ তার জন্য একটা বিশেষ দিন। কিন্তু তার আনন্দ হচ্ছে না কেন? বরং কেমন যেন একটা কষ্ট হচ্ছে। তিনি রানুর জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন নিজের ঘরে। সে এলো না, তিনি নিজেও গেলেন না। ইচ্ছে করল না। এখন সন্ধ্যা। বারান্দায় টগরের হইচই শোনা যাচ্ছে। সে তার আনন্দ কিছুতেই সামলাতে পারছে না। রানু কথা বলছে অপলার সঙ্গে। রানুর গলা তিনি শুনতে পাচ্ছেন না, কিন্তু অপলার কথা শোনা যাচ্ছে। তুমি খুব চিন্তা করেছ আমাদের জন্য, তাই না আপা? পরশুদিন আমরা চলে যেতাম। সব ঠিকঠাক, তারপর হঠাৎ টগরের গা গরম হলো। পুকুরে খুব ঝাপাঝাপি করেছে তো, সে জ্বর থেকে ঠান্ডা, ঠান্ডা লেগে জ্বর। রানু কিছু বলল তার উত্তরা। তার পরপরই তিনি অপলার হাসির শব্দ শুনলেন। সেই হাসিও চট করে থেমে গেল। ওসমান সাহেব উঠে দাঁড়ালেন। টেবিলে কাগজ কলম সাজানো, একটা পেন্সিল পর্যন্ত আছে। হারিকেন জ্বলছে। আধো আলো, আধো ছায়া পরিবেশ। দীর্ঘদিন পর টেবিলটি তাকে চুম্বকের মতো আকর্ষণ করল। কেন জানি মনে হচ্ছে অরণ্যের গল্পটি তিনি এখন লিখতে পারবেন। অরণ্য এগিয়ে আসছে, গ্রাস করছে শহরকে। আতঙ্কগ্রস্ত শহরের মানুষ নিঃশব্দে অপেক্ষা করছে। কাগজ কলম নিয়ে বসার আগে রানুর সঙ্গে দেখা করা উচিত, কিন্তু কেন যেন ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। দীর্ঘদিন পর আবার তিনি লিখতে বসলে। আগের মতো কলম আটকে গেল না। কিন্তু যে গল্প লেখা হচ্ছে তা অরণ্যের গল্প নয়, শহরের গল্প। গ্রাস করছে অরণ্যকে। তিনি দ্রুত গতিতে লিখছে। সন্ধ্যার পর থেকে নীলুর কেমন জানি লাগতে লাগল, এক ধরনের অস্বস্তি। হঠাৎ ঘুম ভাঙলে যেরকম লাগে সেরকম। সমস্ত শরীর ঝিম ধরে আছে, মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা। নীলু বারান্দায় এসে দাঁড়াল। এ বাড়ির বারান্দাটা সুন্দর। কল্যাণপুরের দিকে শহর তেমন বাড়তে শুরু করেনি। গ্রাম গ্রাম একটা ভাব আছে। বারান্দায় দাঁড়ালে ঝিলের মতো খানিকটা জায়গা চোখে পড়ে। গত শীতের আগের শীতে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস নেমেছিল। কি অদ্ভুত দৃশ্য! এবছর নামবে কিনা কে জানে। বোধ হয় না। শহর এগিয়ে আসছে। পাখিরা শহর পছন্দ করে না। অনেক রাতে রানু এসে দাঁড়ালো দরজার পাশে। তিনি এমনভাবে তাকালেন যেন রানুকে চিনতে পারছেন না। এ যেন অচেনা কে। রানু বলল, কেমন আছো? ভালো। তুমি? হ্যাঁ। কি করছো, লিখছো? তিনি মাথা নাড়লেন। রানু বলল, লেখা এগুচ্ছে? হ্যাঁ। অনেকদিন পর লিখতে বসলে, তাই না?
হুম, অনেক দিন পর। ভেতরে এসে বসো রানু। সে কয়েক মুহূর্ত ইতস্তত করে ভেতরে এসে দাঁড়ালো, বসল খাটে। কেমন কোমল দেখাচ্ছে রানুর মুখ, কেমন দুঃখী দুঃখী চেহারা। আজ তাকে এমন দেখাচ্ছে কেন? মিলির একটা চিঠি আছে আমার কাছে, সঙ্গে নিয়ে এসেছি। তুমি পড়বে? হ্যাঁ, পড়ব। রানু চিঠিটা এগিয়ে দিল। চিঠি পড়তে গিয়ে তিনি লক্ষ্য করলেন তার চশমার কাচ ঝাপসা হয়ে এসেছে। তিনি কিছু পড়তে পারলেন না। রানু মৃদুস্বরে বলল, মিলির খবরটা পেয়ে তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। তোমাদের দুই ভাই বোনের মধ্যে কোথায় যেন একটা মিল আছে, খুব বড় রকমের মিল। অনেক ভেবেছি, বের করতে পারিনি। তুমি চিঠিটা আমার কাছে দাও, আমি পড়ে শোনাচ্ছি। তুমি পড়তে পারছো না। রানু চিঠি পড়তে শুরু করল। তিনি তাকিয়ে আছেন রানুর দিকে। চশমার ঝাপসা কাচের ভিতর দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। মাঝে মাঝে খুব কাছের মানুষও স্পষ্ট হয়ে যায়। টগর পা ঝুলিয়ে খাটে বসে আছে। তার মা চলে এসেছে, এটা তার এখনো বিশ্বাস হচ্ছে না। তার বারবার মনে হচ্ছে তার মা আসে। এই যে মা চলে গেল পাশের ঘরে, সত্যি কি গেল? হয়তো ঘরে উকি দিলে মাকে সে দেখবে না, দেখা যাবে করুণ মুখ করে বাবা বসে আছে। টগর খাট থেকে নামলো, তাকালো অপলার দিকে। অপলা শীতল গলায় বলল, কোথায় যাচ্ছ? ওই ঘরে। ওই ঘরে এখন যেও না। কেন যাব না? একটু পরে যাও, আসো আমরা দুজন গল্প করি। শিশুরা অনেক জিনিস চট করে বুঝে ফেলে। টগরও হয়তোবা কিছু বুঝল, আবার উঠে বসল খাটে। পা দুলাতে দুলাতে ভয় ভয় বলল, মা কি এখন থেকে বাবার সঙ্গে থাকবে? অপলা গাঢ় স্বরে বলল, হ্যাঁ, থাকবে। টগর ছোট্ট করে হাসল, ছেলে মানুষই হাসি, দেখতে এত ভালো লাগে। খালামণি, বল, সত্যি থাকবে? হ্যাঁ, থাকবে। তুমি কি করে জানো? আমি জানি। টগর আর কিছু বলল না, পা দুলাতে লাগলো। তার মনে হলো খালামণি কাঁদছে। খালামণি এখন অন্যদিকে তাকিয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু টগর বুঝতে পারছে। তুমি কাঁদছো কেন খালামণি? কাঁদছি না তো। কিন্তু খালামণি কাঁদছে, তার শরীর কেঁপে কেঁপে উঠছে। বড়দের কত অদ্ভুত দুঃখ কষ্ট থাকে। টগরের নিজেরও খুব কান্না পেয়ে গেল, কিন্তু ছেলেদের কাঁদতে নেই। সে প্রাণপণে নিজের কান্না সামলাবার চেষ্টা করতে লাগল। অপলা ধরা গলায় বলল, টগর, তুমি শান্ত হয়ে নিজের ঘরে বসে থাকবে, বাবার ঘরে যাবে না, কেমন? আচ্ছা। আমি একটু নিচে যাব, একা একা হাঁটব। কেন? অপলা চোখ মুছে শান্ত গলায় বলল, বড়দের মাঝে মাঝে একা একা থাকতে ইচ্ছে করে। অনেক রাত অনেক হয়েছে। ওসমান সাহেব মাথা নিচু করে লিখে যাচ্ছেন। টগর ঘুমিয়ে পড়েছে। রানু ফেলিং ধরে দাঁড়িয়ে আছে। কি অপূর্ব জ্যোৎস্নার রাত। উঠোনে একা একা দাঁড়িয়ে আছে অপলা। কি দেখছে সে? রানু একবার ভাবল নিচে নেমে যাবে, অপলার হাত ধরে বলবে, কাঁদছিস কেন বোকা মেয়ে? কিন্তু সে তা করল না। তাকিয়ে রইল মাঠের দিকে। রানু ডাকল, অপলা, অপলা। অপলা ফিরে তাকাল। চাঁদের আলোয় ভেজা কি সুন্দর একটি মুখ। তাকে ঘিরে জ্যোৎস্না কেমন থরথর করে কাঁপছে। অদ্ভুত কষ্ট হচ্ছে রানুর। সে আবার ডাকল, অপলা, অপলা। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের দূরে কোথাও। এটি ছিল ১১তম পর্ব এবং শেষ পর্ব।
গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।